আম, কি হবে যদি কোনো পরিবারকে দিনের পর দিন তাড়া করে ফেরা কোনো অশুভ শক্তি আসলে গোরস্থানের কোনো অতৃপ্ত আত্মা না হয়? মানে আপনি বলতে চাইছেন ওই চিরাচরিত ভূতের গল্পের মতো কিছু নয়? একদমই তাই। কি হবে যদি জানা যায় সেই ভয়ঙ্কর দানবটা আসলে খোদ ওই পরিবারেরই কোনো পূর্বপুরুষের প্রবল লোভ আর দুর্নিবার লালসার একটা আক্ষরিক বাস্তব রূপ? ওহ, এটা তো সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ভাবনা। হ্যাঁ, আজকের আমাদের এই সোর্সেস স্তূপ ঘেটে যে গভীর বিশ্লেষণ আমরা করতে চলেছি সেখানে এরকমই একটা ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি হব আমরা। দারুণ ব্যাপার, আমি তো এখনই বেশ এক্সাইটেড। চলুন শুরুতে একটা দৃশ্যপট কল্পনা করা যাক। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে, কলকাতার কোনো এক অন্ধকার গলি। আচ্ছা। আর সেই গলির দিকে মুখ করে জানালার ধারে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ, এক হাতে পাসিং শো সিগারেট। সেই পুরোনো দিনের বিখ্যাত সিগারেট, তাই তো? ঠিক। বয়সের ভারে এবং বাতের ব্যথায় প্রায় গৃহবন্দী এই মানুষটি আনমনে ধোঁয়া ছাড়ছেন। এইরকম একটা সাদামাটা প্রায় বিষণ্ণ ফ্রেম দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। আর আমাদের আজকের আলোচনার মূল সোর্স হলো দ্য শ্যাডো অফ দ্য বর্ধমানস। একদম। এটা আপাত দৃষ্টিতে একটা গা ছমছমে আখ্যান, তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই, আজকে আমরা শুধু একটা ভৌতিক গল্পের প্লট নিয়ে আলোচনা করতে বসি না না, একদমই না। আমাদের আসল উদ্দেশ্য হলো এই আখ্যানের পড়তে পড়তে লুকিয়ে থাকা মানুষের লোভ, অনুশোচনা আর বংশ পরম্পরায় বয়ে চলা অভিশাপের মনস্তাত্ত্বিক দিকগুলো বিশ্লেষণ করা। চলুন ব্যাপারটা একটু খুলে দেখা যাক। এই আখ্যানের মূল চরিত্র কিন্তু দুজন। একদিকে আছেন ওই জরাজীর্ণ বয়সের ভারে নুব্জ ঠাকুরমশাই, আর অন্যদিকে আছেন বর্ধমান জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী রজত। ঠিক। রজত এক চরম বিপদের মুখে পড়ে, মানে বলা যায় প্রায় আতঙ্কিত অবস্থায় এই বৃদ্ধ ঠাকুরমশাইয়ের কাছে ছুটে এসেছে। শুরুতেই এই দুই চরিত্রের যে বৈপরীত্য, সেটা কিন্তু এই সোর্স মেটেরিয়ালের একটা মাস্টার স্ট্রোক। হচ্ছে কয়েকশো বছরের পুরনো এক সুবিশাল জমিদার বাড়ি, যার আনাচে কানাচে লুকিয়ে আছে এক প্রাচীন অজানা শক্তি। হ্যাঁ, আর সেই শক্তির মোকাবেলা করার জন্য যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে তিনি কোনো পেশিবহুল যোদ্ধা নন। একদমই। এমনকি তথাকথিত কোনো জাদুকরী শক্তিসম্পন্ন তান্ত্রিকও নন তিনি। তিনি কেবল একজন বৃদ্ধ মানুষ, যিনি নিজের বাতের ব্যথায় কাবু। দৈনন্দিন জীবনেই তিনি রীতিমতো ক্লান্ত, তাই না? ঠিক। আর এই ডিটেলটা প্রথমেই আমাদের একটা বড় ইঙ্গিত দেয়। এটা পরিষ্কার করে দেয় যে আসন্ন যে লড়াইয়ের কথা আমরা জানব, তা কোনোভাবেই বাহ্যিক বা শারীরিক শক্তির লড়াই নয়। ও আচ্ছা, মানে এটা পুরোপুরি একটা মানসিক লড়াই। একদম। এটা হতে যাচ্ছে মানুষের মনস্তত্ত্ব, আধ্যাত্মিক তেজ এবং আত্মিক উপলব্ধির এক চূড়ান্ত পরীক্ষা। আখ্যানটা কিন্তু প্রথম থেকেই আমাদের এই মানসিক লড়াইয়ের জন্য প্রস্তুত করছে। হ্যাঁ, কিন্তু রজত যখন ঠাকুরমশাইয়ের কাছে এসে তার বিপদের কথা খুলে বলে, তখন বোঝা যায় যে এই মানসিক লড়াইয়ের প্রেক্ষাপটটা ঠিক কতটা বিভৎস। বিভৎস তো বটেই, পুরো জমিদার বাড়ি জুড়ে যে তাণ্ডব চলছে। হ্যাঁ, রজত জানায় যে তাদের কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ওই সুবিশাল জমিদার বাড়িতে এক অদ্ভুত ছায়া মানুষের উপদ্রব শুরু হয়েছে। আর এই উপদ্রব তো শুধু রাতে ভয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ নেই। না, এর সবচেয়ে বড় প্রমাণ হলো বাড়ির নায়েব মশাইয়ের মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুর বর্ণনাটা কিন্তু রীতিমতো শিওরে ওঠার মতো। একদম রক্তহীন করা ঘটনা। একটু লজিক দিয়ে ভাবলে এ ব্যাপারটা আরো অদ্ভুত লাগে। নায়েব মশাই ছিলেন সেই বাড়ির অত্যন্ত সাত্ত্বিক এবং ধার্মিক একজন মানুষ। সোর্সে তো পরিষ্কার উল্লেখ আছে তিনি রোজ ভোরে গঙ্গা স্নান করতেন, প্রতিদিন অত্যন্ত নিষ্ঠা ভরে গোপাল পুজো করতেন। হ্যাঁ, কিন্তু একদিন সকালে যখন ভেতর থেকে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায় আর লেঠেল ডেকে কাঠের গুঁড়ি দিয়ে সেই দরজা ভাঙা হয়। ভেতরের দৃশ্যটা যে কোনো মানুষের হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। দেখা যায় বিছানার সাদা চাদর রক্তে ভেসে যাচ্ছে, আর সেখানে পড়ে আছে তার মুন্ডুহীন দেহ। আর কাটা মাথাটা সেটা ছাদের একটা লোহার শিক থেকে ঝুলছে, যার ঠোঁটে লেগে আছে এক অদ্ভুত পৈশাচিক হাসি। সাংঘাতিক ব্যাপার। এটা পড়ার পর আমার একটা উপমার কথা মনে হচ্ছিল, মানে এই ছায়া মানুষটাকে আমার একটা পারিবারিক ভাইরাসের মতো মনে হয়েছে। পারিবারিক ভাইরাস?
দারুণ একটা তুলনা তো। হ্যাঁ, ধরুন একটা ভাইরাস যেমন শরীরে ঢুকে সবার আগে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষগুলোকে আক্রমণ করে। এই ছায়া মানুষটাও যেন পরিবারের সবচেয়ে পবিত্র শিকড় ধরে টান দিচ্ছে। ঠিক, কিন্তু দাঁড়ান, এখানে আমার একটা বড় খটকা আছে। কিরকম? সাধারণ ভৌতিক গল্পে তো আত্মারা সাধারণত তাদের অপমানের প্রতিশোধ নেয় অথবা নির্দিষ্ট কোনো অপরাধীকে শাস্তি দেয়। হ্যাঁ, একটা মোটিভ থাকে। কিন্তু এখানে নায়েব মশাইয়ের মতো একজন চরম ধার্মিক এবং একেবারে নিষ্পাপ মানুষের এমন বিভৎস পরিণতি কেন হলো? এর পেছনে ঠিক কী ধরনের মেকানিজম কাজ করছে? এই প্রশ্নটা এই আখ্যানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই অশুভ শক্তির প্রকৃতি। প্রকৃতি বলতে? সোর্স মেটেরিয়ালের গভীরে গেলে বোঝা যায় এটি কোনো সাধারণ অতৃপ্ত আত্মা বা ভূত নয় যে অন্ধকারে শুধু ভয় দেখাবে। আচ্ছা, এটি এমন এক ক্রূর এবং ধ্বংসাত্মক শক্তি যা কোনো এক তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিয়েছে। এবার তান্ত্রিক প্রক্রিয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। মানে একটা ফিজিক্স আছে বলতে চাইছেন? একদম। যখন কোনো অশুভ শক্তিকে জাগানো হয় তখন তার নিজস্ব কোনো নৈতিকতা বা বিচারবোধ থাকে না। সে তো কোনো ভালো মন্দের তোয়াক্কা করে না, তাই না? একদমই তাই। এরা ধার্মিকতা, পবিত্রতা বা সাত্ত্বিকতাকে সম্মান করে না, বরং ঠিক এর উল্টোটাই করে। এই ধরনের শক্তিগুলো পবিত্রতার ওই শূন্য স্থান বা ভ্যাকিউম থেকে নিজেদের খাবার সংগ্রহ করে। ও আচ্ছা, মানে নায়েব মশাইয়ের মতো পবিত্র মানুষকে হত্যা করে? হ্যাঁ, এই নৃশংস হত্যার মাধ্যমে এই ছায়া মানুষ আসলে তার চরম ক্ষমতার আস্ফালন করেছে। সে ওই পরিবারের মনস্তত্ত্বে একটা বার্তা পাঠিয়েছে। কি বার্তা? যে কোনো পুজো আর্চা তার বিরুদ্ধে কাজ করবে না? ঠিক তাই। সে বুঝিয়ে দিয়েছে যে এই বাড়িতে কোনো রক্ষা কবচ বা কোনো ধার্মিক প্রতিরোধ আর টিকবে না। তার উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, সে চায় পরিবারের মূল ভিত্তিটাকে ধ্বংস করতে। আর এই ধ্বংসের শুরুটা সে করেছে বাড়ির সবচেয়ে নিরাপদ এবং আধ্যাত্মিক জায়গাটাতেই আঘাত এনে। একদম। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই ধ্বংসাত্মক ছায়া মানুষের জন্ম আসলে কিভাবে হলো সেই মেকানিজমটা বুঝতে গিয়ে আমাদের ডুব দিতে হয় জমিদার বাড়ির এক অন্ধকার অতীতে। হ্যাঁ, রজতের দাদুর সেই ভয়াবহ অতীত। ঠিক বলেছেন। রজতের দাদু একসময় গিরিডির বাগমারা অরণ্যে গিয়ে এক কাপালিকের কাছে দীক্ষা নিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল সিদ্ধি বা ক্ষমতা লাভ। অর্থাৎ এই পুরো সমস্যার মূলে রয়েছে মানুষের একটা আদিম প্রবৃত্তি, লোভ। একদম চরম লোভ। কিন্তু সেই সাধনা দাদু শেষ করতে পারেননি। তিনি একটি অসম্পূর্ণ সাধনা ও চুক্তির ফাঁদে পড়েন, আর সেই অসম্পূর্ণতার ফলেই জন্ম নেয় এই ভয়ঙ্কর ছায়া মানুষ। সোর্সে বলা হচ্ছে দাদু নাকি মৃত্যুর আগে বুঝতে পেরেছিলেন যে তার এই ভুলের মাসুল আগামী প্রজন্মকে দিতে হবে। হ্যাঁ, তাই তিনি এর একটা সমাধান, একটা শেষ বীজ মন্ত্র রেখে গিয়েছিলেন। কিন্তু এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে ওই মন্ত্রের টুকরোগুলো ছড়িয়ে রাখার ব্যাপারটা। হ্যাঁ, এই মন্ত্র তিনি কোনো একটা খাতায়, ডায়েরিতে বা পুঁথিতে লিখে যাননি। সোর্স বলছে এই মন্ত্রের অংশগুলো অদ্ভুতভাবে 3 জায়গায় ছড়িয়েছিল। হ্যাঁ, 3টে আলাদা এবং অদ্ভুত জায়গা। প্রথম অংশ পাওয়া যায় উত্তর দিকের নিষিদ্ধ কুঠুরির ভাঙা যজ্ঞবেদীর নিচে, উই পোকায় খাওয়া একটা পুরনো চিঠিতে। আর দ্বিতীয় অংশটা? দ্বিতীয় অংশটা লুকিয়েছিল পুরনো চাকর হরিহরের মনে। দাদু নাকি ঘুমের ঘোরে বিড়বিড় করেই মন্ত্র পড়তেন, আর হরিহর সেটা শুনেছিল। আর তৃতীয় অংশটা তো সবচেয়ে ভয়াবহ। একদম। তৃতীয় অংশটা লুকিয়েছিল খোদ রজতের মায়ের শেষ রাতের আর্তনাদ বা চিৎকারের মধ্যে। এটাকে আমি একটা ডিজিটাল পাসওয়ার্ডের সাথে তুলনা করতে পারি। ডিজিটাল পাসওয়ার্ড? ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন একটা অত্যন্ত গোপনীয় ফাইল খোলার পাসওয়ার্ড, যার টুকরোগুলো পরিবারের বিভিন্ন প্রজন্মের ট্রমা বা মানসিক আঘাতের মধ্যে এনক্রিপ্ট করে রাখা হয়েছে। দারুণ একটা উপমা দিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন দাদু কেন মন্ত্রটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন? এটা কি স্রেফ তার ইগো ছিল, নাকি নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা? হ্যাঁ, তিনি তো চাইলে ঠাকুর মশাইকে ডেকে সহজভাবে বলে যেতে পারতেন। আপনার এই পাসওয়ার্ডের উপমাটা কিন্তু খুব প্রাসঙ্গিক। তবে দাদুর এই কাজটাকে শুধু ইগো বা ব্যর্থতা ঢাকার চেষ্টা বললে পুরো ছবিটা পরিষ্কার হবে না। তাহলে আসল কারণটা কি? আমরা যদি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখি, তাহলে বুঝতে পারবো যে মানুষের পাপ বা চরম লোভের ফল কখনো ভৌত জগতে সীমাবদ্ধ থাকে না। মানে তার প্রভাব অনেক গভীর হয়। ঠিক, দাদুর চরম লোভের ফলেই এই ছায়ার জন্ম হয়েছিল। তাই এর সমাধানের চাবিকাঠিটাও খুব সহজে কোনো বইয়ের পাতায় লিখে রাখা সম্ভব ছিল না। কারণ বই তো নষ্ট হয়ে যেতে পারে। একদম।
কাগজের ওপর লেখা পুঁথি আগুনে পুড়িয়ে দেওয়া যায় বা উই পোকায় খেয়ে ফেলতে পারে, ঠিক যেমনটা প্রথম চিঠির ক্ষেত্রে আংশিক হয়েছিল। কিন্তু ট্রমা তো সহজে মোছা যায় না। একদমই না। ট্রমা কখনো নষ্ট হয় না, ট্রমা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়। এই মন্ত্রের 3 জায়গায় বিভাজনটা আসলে একটা রূপক। ও, বুঝতে পারছি। প্রথম অংশটা ভৌত জগতে, ওই উই খাওয়া চিঠিতে, যা পরিবারের পুরানো চাপা পড়া ক্ষয়ে যাওয়া ইতিহাসের প্রতীক। আর দ্বিতীয় অংশটা অবচেতনে? হ্যাঁ, চাকর হরিহরের স্মৃতিতে। একটু ভেবে দেখুন, একজন সাধারণ চাকরের কথা, যে রাতের অন্ধকারে তার মনিবকে অশুভ মন্ত্র বিড়বিড় করতে শুনেছে। এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা স্মৃতি। এটা প্রমাণ করে যে পরিবারের এই অন্ধকার অধ্যায়টি যারা কাছ থেকে দেখেছে, তাদের মনের গভীরে তা চিরস্থায়ী একটা ক্ষত বা পিটিএসডি তৈরি করেছে। আর তৃতীয় অংশটা মায়ের চিৎকার। ওটা সরাসরি মনস্তাত্ত্বিক আতঙ্ক। রজতের মায়ের এই চিৎকার প্রমাণ করে যে অতীত প্রজন্মের পাপ কিভাবে বর্তমান প্রজন্মকে সরাসরি মানসিকভাবে গ্রাস করছে। মানে সমাধানটা পরিবারের এই বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে গেঁথে আছে, কারণ অভিশাপটাও ঠিক এভাবেই পরিবারের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করেছিল। একদম ঠিক ধরেছেন। ওয়াও, এই বিষয়টা এইভাবে আগে ভাবিনি। তার মানে দাদু ইচ্ছাকৃতভাবে মন্ত্র লুকিয়ে রাখেননি, বরং অভিশাপের চরিত্রটাই এমন যে তা পরিবারের ট্রমার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলেছে। এটাই এই আখ্যানের সবচেয়ে ব্রিলিয়েন্ট দিক। যাই হোক, এই অসম্পূর্ণ মন্ত্রের শেষ অংশের সন্ধানে কিন্তু আমাদের জরাজীর্ণ ঠাকুর মশাইকে সেই গিরিডির বাগমারা অরণ্যে ফিরে যেতে হয়। আর ওই যাত্রাপথটা সোর্সে একেবারে একটা সাইকোলজিক্যাল থ্রিলারের মতো বর্ণনা করা হয়েছে। সত্যি, বাগমারা অরণ্যের সেই প্রাচীন শ্মশান, যেখানে দিনের বেলাতেও নাকি সূর্যের আলো পৌঁছায় না। সেখানে গিয়ে ঠাকুরমশাইয়ের দেখা হয় এক অদ্ভুত বনরক্ষকের সাথে। হ্যাঁ, যার বর্ণনাটা খুব অদ্ভুত। আশ্চর্যের বিষয় হলো, এই বনরক্ষক নিজেই স্বীকার করে যে দাদুর সাধনা অসম্পূর্ণ ছিল, আর সে স্বয়ং ওই দাদুর লোভেরই একটা সৃষ্টি। এমনকি ওই যে আদি কাপালি, সেও নাকি শক্তির আস্ফালন দেখে ভয়ে পালিয়েছে। এই জায়গাটায় এসে ঠাকুরমশাই বুঝতে পারেন যে লড়াইটা কোনো বাহ্যিক শক্তির বিরুদ্ধে হচ্ছে না। মন্ত্রের শেষ শব্দটি কোনো প্রাচীন পুঁথিতে লেখা নেই, তা লুকিয়ে আছে স্বয়ং দাদুর অনুশোচনার মধ্যে। ঠিক। আর এরপরই আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে যাই। অমাবস্যার রাত, বর্ধমান জমিদার বাড়ির সেই নিষিদ্ধ উত্তর কুঠুরিতে চূড়ান্ত যজ্ঞ শুরু হয়। চারপাশের পরিস্থিতি তখন চরম ভয়াবহ। ছায়া মানুষটি হঠাৎ করে সামনে চলে আসে। হ্যাঁ, সে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে রজতের মায়ের টুটি চেপে ধরে, তাকে শূন্যে ভাসিয়ে দেয়। ঠাকুর মশাই তখন কস্তুরীয় শ্মশানের ভস্ম ছুঁড়ে ওম ক্রিং ফতং বিনাশায় মন্ত্র জপ করেন। কিন্তু ছায়া মানুষও দমে যাওয়ার পাত্র নয়। সে ঠাকুর মশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠাকুর মশাইয়ের মনে হতে থাকে তার বুকের হাড় যেন সব ভেঙে গুড়িয়ে যাচ্ছে। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাকে বলে। ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়ে যখন মনে হচ্ছে আর কোনো আশা নেই, তখন বজ্রপাতের মতো একটা শব্দ হয়, আর দেওয়াল ফেটে যায়। হ্যাঁ, ফাটল ধরা দেওয়াল থেকে গোলাপি আলোর ছটায় ফুটে ওঠে দাদুর নিজের হাতের লেখায় চূড়ান্ত চরণ, ওলিং বিনাশায় সমর্পণ। দারুণ একটা মুহূর্ত। কিন্তু এই পুরো ক্লাইম্যাক্সের বর্ণনায় একটা জায়গায় আমার খুব খটকা লেগেছে। কোন জায়গাটা? ছায়া মানুষটি যখন ঠাকুরমশাইকে আক্রমণ করে, তখন সে একটা কথা বলে, সে আমাকে জন্ম দিয়েছিল তার লোভ মেটাতে, আমি তাকে ছাড়বো না। হ্যাঁ, এই ডায়লগটা খুব গুরুত্বপূর্ণ। এই ডায়লগটা শোনার পর কি একবারও মনে হয় না যে এই দানবটাও এক অর্থে জমিদার বংশের পাপের শিকার? মানে তাকে তো শূন্য থেকে জোর করে জাগিয়ে তোলা হয়েছিল, তাই না? এটা খুবই চমৎকার একটা অবজারভেশন। স্রষ্টা এবং সৃষ্টির এই যে দ্বন্দ্ব, এটাই সোর্স মেটেরিয়ালের সবচেয়ে গভীর দর্শন। মানে ওই ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো। একদম। আমরা যদি নৈর্ব্যক্তিক জায়গা থেকে দেখি, তাহলে ব্যাপারটা অনেকটা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতোই। এই ছায়া মানুষ নিজের অস্তিত্বের জন্য নিজে কিন্তু দায়ী নয়, দাদুর লোভই তাকে টেনে এনেছে। ঠিক। দাদুর অপরিসীম লোভ এবং ক্ষমতার মোহ তাকে এই পৃথিবীতে এক প্রকার বাধ্য হয়ে নিয়ে এসেছে। তান্ত্রিক নিয়মে একটা অসম্পূর্ণ শক্তি সবসময় তার পূর্ণতা খোঁজে। ও আচ্ছা। তাই এই ছায়ার যে অন্ধ আক্রোশ, তা আসলে তার স্রষ্টার প্রতি এক ধরনের বিকৃত ক্ষোভ। ছায়া মানুষের শক্তি কোথা থেকে আসছে? দাদুর লোভ থেকে। সে তো লোভেরই বাই প্রোডাক্ট। একদম। সুতরাং যতক্ষণ সেই লোভের রেশ এই পরিবারে বর্তমান, যতক্ষণ সেই ইগো টিকে আছে, ততক্ষণ ছায়া অজেয়। আর ঠিক সেই কারণে তাকে বিনাশ করার উপায় কোনো অস্ত্র হতে পারে না। না, কোনো অস্ত্র, লেঠেল বা সাধারণ তান্ত্রিক মন্ত্র দিয়ে তাকে হারানো যাবে না। তাকে বিনাশ করার একমাত্র উপায় হলো সমর্পণ।
দাদুর নিজের অনুশোচনা। হ্যাঁ, একটু খেয়াল করলে দেখবেন যখন দেওয়ালে ওলিং বিনাশায় সমর্পণ লেখাটি ফুটে ওঠে আর দাদুর জ্যোতির্ময় অবয়বে সে ঠাকুরমশাইকে আড়াল করে দাঁড়ায়, তখন লড়াইটা আর ফিজিক্যাল থাকে না। একদমই নয়। তখন স্পষ্ট হয়ে যায় যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত বা সারেন্ডার করার মাধ্যমেই একমাত্র মুক্তি পাওয়া সম্ভব। দাদু ফিরে এসেছেন নিজের সৃষ্টিকে বাহুবল দিয়ে ধ্বংস করতে নয়, বরং নিজের পাপকে স্বীকার করে সমর্পণ করতে। আর এই নিখাত সমর্পণই ছায়াকে তার শক্তির উৎস মানে ওই লোভ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেয়। এক্স্যাক্টলি। লড়াইটা আসলে তরোয়াল বা মন্ত্রের নয়, লড়াইটা চেতনার। আর এই সমর্পণের পরেই কিন্তু আমরা এই গভীর বিশ্লেষণের উপসংহারে পৌঁছাই। আখ্যানের শেষটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সোর্সে বলা হচ্ছে এক প্রচণ্ড শব্দের পর পুরো বাড়িটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। ছায়া মানুষের সেই আগুনের গোলার মতো চোখ চিরতরে নিভে যায়। এরপরে সকালের আলো ফোটে। রজতের মায়ের চোখের সেই সাদাটে মৃত প্রায় দৃষ্টি কেটে গিয়ে সেখানে একটা স্বাভাবিক শান্তির আভা ফিরে আসে। তিনি বলেন, মনে হচ্ছে দীর্ঘ এক দুঃস্বপ্ন থেকে যেন তিনি এইমাত্র জেগে উঠলেন। আর সবচেয়ে সুন্দর এবং সিম্বলিক দৃশ্যটা তৈরি হয় একেবারে শেষে। ঠিক, ঠাকুরমশাই যিনি একসময় নিজের বয়স আর শারীরিক অক্ষমতা নিয়ে এতটা হতাশ ছিলেন, তিনি ধীর পায়ে জমিদার বাড়ির গেটের দিকে এগিয়ে যান। তার হাঁটার গতি হয়তো ধীর, কিন্তু তার মধ্যে একটা ভীষণ রকম মানসিক জোর রয়েছে। আর রৌদ্রোজ্জ্বল রাস্তায় তার নিজের স্বাভাবিক ছায়াটা দীর্ঘ হয়ে পড়ে থাকে। এই স্বাভাবিক ছায়াটা কিন্তু একটা বিশাল বড় প্রতীক। হ্যাঁ, অশুভ ছায়ার বিনাশের প্রতীক। দীর্ঘক্ষণ ধরে অশুভ ছায়ার যে গল্প আমরা শুনছিলাম, এই রোদে পড়া সাধারণ ছায়াটা হলো সেই অশুভত্বের বিনাশ এবং জীবনে পুনরায় স্বাভাবিকতা ফিরে আসার একটা স্ট্রং সিগন্যাল। নিঃসন্দেহে এই আখ্যান কিন্তু দিন শেষে আমাদের খুব কঠিন একটা মনস্তাত্ত্বিক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের লোভ, অন্যায় এবং স্বার্থপরতার পরিণতি অনেক সময় শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার চরম মূল্য চোকাতে হয় আমাদের পরবর্তী প্রজন্মকে। একদম। এই যে বর্ধমান বাড়ির ছায়া মানুষ, একে যদি আমরা রূপক হিসাবে ধরি, তাহলে এ তো আসলে আমাদেরই অবচেতনে চেপে রাখা অন্ধকার দিকগুলোর একটা প্রতিচ্ছবি। হ্যাঁ, আমাদের ভিতরে দানব। যখন আমরা আমাদের নীতিবোধ বিসর্জন দিয়ে কেবল ক্ষমতা বা স্বার্থের পিছনে ছুটি, তখন আমরাও নিজেদের অজান্তে এমন এক একটা মনস্তাত্ত্বিক ছায়াকে জন্ম দিই। আর সেই ছায়াগুলো পরিবারের গভীরে ট্রমা হয়ে লুকিয়ে থাকে, যা একদিন চরম আকার ধারণ করে। ঠিক তাই। তো এই সব কিছুর অর্থ কি? এর মানে হলো আমরা সবাই যেন এক একটা অসম্পূর্ণ সাধনা বা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি, আর সেই অসম্পূর্ণতাই ছায়া হয়ে আমাদের তাড়া করে ফেরে। এটা খুব গভীর একটা সত্যি। এই পুরো আলোচনা থেকে শেষমেশ একটা কথাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই গল্পটা হয়তো ফিকশন, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা আমাদের বাস্তব জীবনের সাথে ভীষণভাবে মিলে যায়। মিলে তো যায় বটে।